করছো তুমি? এই শিখেছো তুমি পুলিশ ট্রেনিং এ? এটাই শিখেছো যে মানুষের প্রাণ নেবে? সরি স্যার, আমার একটু রাগটা বেশি হয়ে গেছিল, কিন্তু আমি ওকে ছাড়বো না স্যার, ওকে আমি মেরেই ফেলে দেবো। তোমার মতন ট্রেনি অফিসারের জন্য সিআইডির বদনাম হতে পারে, জানো? স্যার, ওর তো শাস্তি পাওয়া উচিত ছিল। এবার তুমি শাস্তি দেবে। হ্যাঁ, আইন তুমি নিজের হাতে নেবে। ভাগ্য ভালো যে আমি ঠিক টাইমে এসেছিলাম, না হলে তুমি ওদের দুজনের প্রাণ নিয়ে নিতে। স্যার, কখনো কখনো আমার রাগটা একটু বেশি হয়ে যায়, কিন্তু এরকম ঘটনা আমি সহ্য করতে পারি না। যখন আমি দেখি না যে একটা মেয়েকে কেউ অত্যাচার করছে, তখন আমারও মাথায় রক্ত ওঠে, আমারও রাগ হয়, হয়তো তোমার থেকে বেশি। শাস্তি দেওয়ার অধিকার শুধু আইনের আছে, বুঝেছো? আই এম সরি, আমি তোমাকে এই মুহূর্তে সিআইডি অফিসার ট্রেনিং প্রোগ্রাম থেকে রাস্টিকেট করছি। স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার, আপনি আমার গুরু, আমাকে এখান থেকে বের করে দিতে পারেন না আপনি? স্যার, আপনার মতন আমি তৈরি হতে চাই। স্যার, এরকমটা করবেন না স্যার। স্যার স্যার, এটা আমার জীবন স্যার। বস, বস, এই হচ্ছে সে। শহরের প্রত্যেকটা লাইব্রেরি আমরা খুঁজে দেখেছি, কিন্তু কি বলি, বইটা আমরা কোথাও পাচ্ছি না। অনেক আশা করে এসেছি আপনার কাছে। বইয়ের নাম কি? এই হলো সেই বই। কিন্তু এটা এখন পাওয়া খুবই মুশকিল। আর এই বইটা 100 বছর আগে ছাপা হয়েছিল, আর কটা কপি আমাদের কাছে ছিল। এগুলো খুঁজে পাওয়াও তাই সোজা নয়। স্যার, বুকটা না পেলে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে স্যার। অনেকের প্রাণ যেতে পারে স্যার। আমরা জানতেই পারছি না যে খুনির নেক্সট টার্গেট কে। আপনার কাছে ডিজিটাল কপি থাকলেও দিয়ে দিন, আমরা তাই দিয়েই কাজ চালিয়ে নেব। সরি স্যার, ডিজিটাল কপিও তো নেই। হাওয়ার্ড উইলিয়ামস এই বইয়ের লেখক। এই নামটা একটু শোনা শোনা মনে হচ্ছে। অ্যালি উইলিয়ামসের কিছু বই আমার মনে হয় লাইব্রেরিতে রাখা আছে, হয়তো ওখানে রাখা আছে। আমি এক্ষুনি দেখছি। প্লিজ। দেখো সালুকে, সিআইডি অফিসারদের ট্রেনিং এর 10 বছরের রিপোর্ট অ্যাভেলেবল, কিন্তু তার আগের যে রিপোর্টগুলো আছে না, সেগুলো অফিস শিফটিং এর সময় এদিক ওদিক ছড়িয়ে গেছে। বললেই এত তাড়াতাড়ি পাওয়া যাবে না, টাইম লাগবে, আর আমাদের কাছে এত সময় নেই। স্যার, হ্যাঁ, ট্রেনে আপনি যাদের ওপর সন্দেহ করেছিলেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেছে। ওদের মধ্যে আমান বলে একজন ব্যক্তি কিছু বছর আগে একটা সিকিউরিটি এজেন্সিতে পার্সোনাল বডিগার্ডের কাজ করত। 2 মাস আগেই ওকে এই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। 2 মাস আগে চাকরি থেকে বের করে দিয়েছে। কোথায় থাকে? নাগপুরের। নাগপুর? ওখানে তো আমাদের সিআইডি ট্রেনিং এর ক্যাম্প আছে, ওর ফটো আছে আমাদের কাছে। হ্যাঁ। পেয়েছো তুমি? এই যে স্যার। একজন মহিলা উইল করে তার অনেক বই লাইব্রেরিকে দান করে গেছেন। তার মধ্যে একটা খুব পুরনো বইও ছিল, যেটা ওনার ঠাকুরদা হ্যাবার্ড উইলিয়ামস লিখেছিলেন। হ্যাবার্ড উইলিয়ামস ব্রিটিশ হিস্টোরিয়ান ছিলেন। পেয়ে গেছি বইটা। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে, এর মধ্যে লেখা আছে বেহরাম 5 মে 1918-তে একটা ট্রেনে লুট করেছিল মুম্বাই থেকে দিল্লি যাওয়ার। স্যার, আজ 5 মে 2018, এক্স্যাক্টলি 100 বছর পরে আজকে কোনো ট্রেনেও অ্যাটাক করবে। কিন্তু আমরা কি করে জানতে পারবো যে সে কোন ট্রেনটায় অ্যাটাক করবে? মুম্বাই থেকে দিল্লি যাওয়ার 3টে ট্রেন আছে। বেহরাম 100 বছর আগে যে ট্রেনে লুট করেছিল সেটা মুম্বাই থেকে 5টার সময় দিল্লিতে যেত। 5টার সময়। চেক করে দেখো তো, 5টার সময় কোনো ট্রেন কি দিল্লিতে যাচ্ছে?
স্যার 5টার সময় তো কোনো ট্রেন। হ্যাঁ স্যার, এই তো 5টার সময় ট্রেন। 5:05 এই ট্রেনটাই ওর পরের টার্গেট নয় তো? বলো। হ্যাঁ স্যার, আজ থেকে 15 বছর আগে আমি ওই সিআইডি অফিসার ট্রেনিং ক্যাম্পে ছিলাম, আর আপনি আমায় রেস্ট্রিকেটও করেছিলেন। কিন্তু তার মানে এটা নয় যে স্যার আমি লোকজনকে খুন করে বেড়াবো। তাহলে তুমি যদি না করে থাকো, তাহলে আর কে হতে পারে যে নিরীহ লোকের প্রাণ নিচ্ছে? আর কে? হতে পারে যতীন। যতীন? হ্যাঁ স্যার, যতীন ওই ক্যাম্পে ছিল, আর আপনি ওকেও রেস্ট্রিকেট করেছিলেন। আচ্ছা, ওর নাম যতীন। স্যার, যতীন বলছিল যে আপনি ওর আর আমার জীবন শেষ করে দিয়েছেন, আর আমরা দুজনে মিলে তার প্রতিশোধ নেব। ও আমার কাছে সাহায্যও চেয়েছিল। আর তুমি ওকে সাহায্য করেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। কি সাহায্য করেছিলে? ও বলেছিল যে ওর বাড়িতে আর্মি অফিসাররা রেড করেছিল, আর ও লুকোনোর জন্য জায়গা খুঁজছে যেখানে ও একা থাকতে পারবে। আর তুমি ওকে সেলটা দিয়েছিলে? কোথায় দিয়েছিলে? এই বাড়িতেই স্যার। স্যার, আমি ওকে আমার বাড়ির বেসমেন্টে থাকার জন্য জায়গা দিয়েছিলাম, কিন্তু স্যার যতীন কিছু না কিছু তো নিশ্চয়ই করছিল। এখন ও কোথায়? স্যার, এখনো কোথায় আছে আমি সেটা জানি না, কিন্তু কিছুক্ষণ আগেই ও বেরিয়েছে এখান থেকে, আর ওর হাতে একটা ব্যাগও ছিল। ওর হাতে ব্যাগ ছিল? হ্যাঁ অভিজিৎ, হোয়াট? ট্রেনে অ্যাটাক হতে পারে? কোন ট্রেন? কটার ট্রেন? यात्री कृपया ध्यान दीजिए। मुंबई से कलकत्ता जाने वाली गीतांजलि एक्सप्रेस अपने निर्धारित समय से 2 घंटे देरी से चल रही है। यात्रियों को होने वाली परेशानी के लिए हमें खेद है। হ্যাঁ ডক্টর সালুকে। আমনের ঘরের বেসমেন্টে বারুদের ট্রেস পাওয়া গেছে। কি? ও ওখানে বোম তৈরি করছিল। ঠিক আছে স্যার, আমরা দেখছি। থ্যাংক ইউ। কি বলছে? ডক্টর সালুকে ফোন করেছিলেন, উনি বেসমেন্টে বোমের ট্রেসেস পেয়েছেন। তার মানে খনি স্যার এখানে বোম নিয়ে এসেছে। প্যাসেঞ্জারদের এসব বলতে যেও না, না হলে প্যানিক হয়ে যাবে। বোমটা খুঁজতে হবে। চলো, ট্রেন ছেড়ে দিল, তাড়াতাড়ি সরে যান, সরে যান, সরে যান, সরে যান। এই এখানে যে লাগেজগুলো আছে এগুলো সব আপনাদেরই তো? কোনো লাওয়ারিস ব্যাগ নেই তো এখানে? একটু দেখো। আরে এই ধোঁয়াটা কোত্থেকে আসছে? আরে ধোঁয়া কি করে? আগুন লেগেছে মনে হচ্ছে। আগুন লেগেছে নাকি? আরে মাই গড, ধোঁয়া! শোনো দয়া, এখানকার প্যাসেঞ্জারদের পরের কামরা নিয়ে যাও, তাড়াতাড়ি ফাঁকা করো। ওদেরকে এক্ষুনি নিয়ে যাও, ধোঁয়া বেরোচ্ছে। সবাই বাইরে বের হয়ে যান, আপনারা এদিক দিয়ে যান তাড়াতাড়ি। শুনুন, আপনারা সবাই পাশের কামরায় যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এদিক দিয়ে আসুন। কুইক কুইক, তাড়াতাড়ি এদিকে আসুন। তাড়াতাড়ি। স্যার, স্যার আমাকে একটু হেল্প করুন না স্যার। এদিকে আসুন প্লিজ স্যার। থ্যাংক ইউ স্যার। কষ্ট হচ্ছে স্যার। কি হয়েছে তোমার? পেটে ব্যথা? স্যার, আমি একটা লোককে দেখেছিলাম। ওই লোকটাকে দেখে গন্ডগোল মনে হচ্ছিল, আর ওর কাছে একটা ব্যাগও ছিল।
ও সেটা লুকাবার চেষ্টা করছিল। আর যখন আমি জিজ্ঞেস করলাম যে এই ব্যাগে কি রয়েছে, তখনই ও আমাকে আঘাত করলো। ও কিরকম দেখতে মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। বস, আমি এই বইটা পড়েছি। ওতে লেখা আছে যে অনেক বছর আগে একজন ব্রিটিশ অফিসার ওকে ফলো করছিল, হ্যাঁ হ্যাঁ। কিন্তু পরে ও ওই ব্রিটিশ অফিসারকে মিথ্যে কথা বলে একলা ডাকে আর শেষ করে দেয়। মাই গড। বস, আমি এই বইটা পড়েছি। ওতে লেখা আছে যে অনেক বছর আগে একজন ব্রিটিশ অফিসার ওকে ফলো করছিল, হ্যাঁ হ্যাঁ। কিন্তু পরে ও ওই ব্রিটিশ অফিসারকে মিথ্যে কথা বলে একলা ডাকে আর শেষ করে দেয়। মাই গড। আরে কোথায় গেল লোকটা? কিছু মনে পড়লো এসিপি? আমি হলাম যতীন। দেখ দেখ এই মুখটাকে, আর চেনার চেষ্টা কর। যতীন, তুমি বেস্ট অফিসার হতে এসেছিলে না সিআইডি তে? হ্যাঁ, 15 বছর আগে। আর তুই আমার সেই স্বপ্ন পূরণ হতে দিসনি। আরে তুমি তো যোগ্যই ছিলে না, আর এখনো নেই। তুমি তো একটা বিকৃত মানসিকতার লোক। তুমি একটা মানসিক রোগী। সুপার কপ হতে চেয়েছিলে তুমি। সুপার কপ হতে যোগ্যতার দরকার, বুদ্ধির দরকার, আর প্রাণ হাতে নিয়ে চলার সাহস দরকার। দেখেছো ইন্সপেক্টর অভিজিৎকে? কখনো দেখেছো ইন্সপেক্টর দয়াকে, হেড্রিককে, পঙ্কজকে, পুরবীকে? দেখেছো কোনোদিন? তোমার ওদের আশেপাশে দাঁড়ানোর যোগ্যতা তোমার নেই। তোমার মতন অপরাধীর হাতে মরবার জন্য এসিবি পদ্মমার জন্ম নেয়নি, বুঝেছো? দেখবে তোমার পরিণতি কি হয়। আমি কিছুক্ষণের মধ্যে লাফ দিয়ে পালিয়ে যাব, কিন্তু কিছুক্ষণের মধ্যে তোর সমস্ত সিআইডি অফিসাররা পুড়ে ছাই হয়ে যাবে। ছাড়ো, ছাড়ো বলছি। ধরো। ছাড়ো। বোম কোথায় রেখেছিস? বলবো না, কিছুতেই আমি বলবো না। এসিপি, এখন তুমি আর তোমার সব সিআইডি অফিসাররা আর সব প্যাসেঞ্জাররা মরে যাবে, আর তার জন্য দায়ী হবে তুমি, শুধু তুমি এসিপি, তুমি। স্যার, আমি এই লোকটাকে ট্রেনে উঠতে দেখেছিলাম স্যার। ওর হাতে একটা ব্যাগ ছিল স্যার। ওই ব্যাগটা কোথায়? বলতে পারবো না স্যার। ব্যাগটা চিনতে তো পারবে? হ্যাঁ স্যার, একদম আমি চিনতে পারবো স্যার। অভিজিৎ, যাও, তুমি যাও, বোম খোঁজো, ডিফিউজ করো। দয়া, যাও ওর সঙ্গে। আমার কথা চিন্তা করো না, যাও তাড়াতাড়ি। ওই ব্যাগটা খুঁজলেও পাওয়া যাবে না। বোমটা ফাটতে 1 মিনিট বাকি রয়েছে। তাড়াতাড়ি যাও তোমরা। 1 মিনিটের মধ্যে বোমটা ফাটবে। হ্যাঁ, আচ্ছা, এখানে কোনো লাগেজ আছে যেটা আপনাদের নয়? একটু চেক করবেন প্লিজ। এই দেখুন স্যার, এটা হ্যাঁ? আমাদের মধ্যে কারণ নয় স্যার। এই যে দেখুন। এটা আপনার নয়? না স্যার, এই ব্যাগটা আমাদের নয়। জানি না এটা কার। এটা এটা? হ্যাঁ স্যার, এই ব্যাগটাই স্যার। আরে বোম, আরে, বোম, বোম, পালাও, পালাও, Don't পালাও, panic, পালাও, don't পালাও panic. সবাই। Relax, relax. Oh my God. 10 সেকেন্ড আছে। 10 সেকেন্ড? হ্যাঁ, ডিফিউজ করার সময় নেই। এটা নিয়ে ফেলে দিতে হবে।
দেখেছো যতীন, তোমার বোম এই হলো সিআইডির কপ। সিআইডি অফিসাররা কারোর প্রাণ নেয় না, বরং তাদেরকে বাঁচায়। চলো, ফাঁসির দড়ি তোমার জন্য অপেক্ষা করছে। ডিরেক্টর স্যার, প্রোডিউসার স্যার, আমার কথা ভালো করে শুনুন। এটা ভীষণই ইন্টারেস্টিং একটা স্টোরি। এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, একটা লিড ক্যারেক্টার রয়েছে, একটা নেগেটিভ ক্যারেক্টার রয়েছে, আর একটা ভিলেনও রয়েছে। আরে ডাইরেক্টর সাহেব, কি একটা বাজে গাড়ি বুক করেছেন আপনি। আপনাকে আমি বলেছিলাম তো ফ্লাইটের টিকিট বুক করতে, তারপরেও এই ঝড়ঝড়ে ট্রেনের টিকিট বুক করেছেন। এবার বলুন রাইটার সাহেব, কি বলবেন? প্রোডিউসার হলাম আমি, টাকা আমি ঢালছি জলের মতন। 10টা ফিল্ম হিট দিয়েছি, 10টা। স্যার, আমার কথাটা তো শুনুন না। আমরা ফ্লাইটে যেতে পারতাম, কিন্তু এই ট্রেনের জার্নির দ্বারা আমি আপনাদের একটা কিছু ফিল করাতে চাইছি। হ্যাঁ, ফিল করাতে চাইছিল। বলো, কি ফিল করাতে চাইছো? আমার গল্পটা একজন ভয়ঙ্কর খুনি বেহরামের ওপর বেস করে, যে অনেক ভয়ঙ্কর অপরাধ করেছে আর অনেক লোককে মৃত্যুশয্যায় শুইয়ে দিয়েছে। আর আজ থেকে 100 বছর আগে এই রুটেই বেহরাম একটা ভয়ঙ্কর ক্রাইম করেছিল। এই রক্ত কি করে? বাথরুমে লাশ। আরে কি হয়েছে? আরে দেখছি আমি। আরে তুমি বসো না এখানে। হ্যাঁ, শোনো এবার গল্পটা। 100 বছর আগে ট্রেনটা টানেলের ভিতরে ঢোকে। কে 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 ওখানে? আরে, কোথায় উধাও হয়ে গেল? হীরা, আরে হীরা, লাইট অফ হয়ে গেল কেন? দেখ তো। কি হচ্ছে এখানে? এটা কি ধরনের প্রশ্ন? আপনারা কি দেখতে পাচ্ছেন না আমার ভাই আরিয়ানের মৃত্যু হয়েছে? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। কত তাড়াহুড়ো রয়েছে আপনাদের আরিয়ানের শেষকৃত্য করার জন্য। আপনি কে? আমার নাম তো শিশির, কিন্তু আপনারা কি এভাবে অসভ্যের মতো আমাদের সাথে কথা বলছেন? সিআইডি, আর আমাদের সন্দেহ যে আরিয়ানকে খুন করা হয়েছে। সিআইডি, আপনারা বোধহয় কোথাও ভুল করছেন।
আমি মীনাক্ষী দেবী, এই বাড়ির ওনার। এখানে কারোর মার্ডার হয়নি। কিন্তু যে 1 মিনিট, আপনাদের কিছু প্রশ্ন করার আগে আমি এটা বলতে চাই যে আপনারা এই সময় আমার বাড়িতে দাঁড়িয়ে আছেন, তাও আনইনভাইটেড, মানে বিনা আমন্ত্রণে। বিনা আমন্ত্রণে আমরা আসিনি, আমাদের ফোন করা হয়েছিল। এটা বলা হয়েছে যে আরিয়ানকে খুন করা হয়েছে। হোয়াট ননসেন্স! কে করেছে ফোন? তিনি ওনার নাম হলো হীরা। হীরা? তোমার এত বড় সাহস! আমি বারণ করা সত্ত্বেও তুমি ওনাদের এখানে ডেকেছো? কেন মীনাক্ষী দেবী, আপনি কি চান না আপনার ছেলের খুনি ধরা পড়ুক? এরকম আবার হয়নি তো যে আপনাদেরই কোনো আপনজন সেই এই খুনটা করেছে আর আপনি তাকে আড়াল করতে চাইছেন? ব্যাস, আমি আমার পরিবারের উপর এই জঘন্য দোষারোপ সহ্য করব না। তাহলে কি কারণ ছিল সিআইডি কে না কল করার? কারণ এটাই যে যে আমি যদি আপনাদের বলি যে আমার ছেলে আরিয়ানকে খুন কে করেছে, আপনারা সেটা বিশ্বাস করতেন না আর ধরতেও পারতেন না তাকে। মীনাক্ষী দেবী, পৃথিবীতে এমন কোনো খুনি নেই যাকে আমরা ধরতে পারি না। নাম বলুন। নামই তো নেই ওর। আমার ছেলের খুন একটা সাপের আত্মা করেছে। কি বলছেন? কি? সাপের আত্মা? হ্যাঁ, ওই সাপটা মরার পর আমার ছেলের ওপর বদলা নিচ্ছে ভূত হয়ে। বিশ্বাস করছেন না তো আমার কথা? তাহলে দেখুন, আমার ছেলের গলায় সাপের ছোবলের চিহ্ন আছে। দেখুন ম্যাডাম, মীনাক্ষী দেবী। সরি, মীনাক্ষী দেবী, সিআইডি সাক্ষী, প্রমাণ আর সূত্রের ওপর নির্ভর করে। ভূত প্রেতের গল্প বিশ্বাস করে না। স্যার, আসলে আমরা এখানে সুইমিং পুল খুঁড়তে গিয়ে সাপের বাসা পেয়েছিলাম। আরিয়ান তার উপর কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দিয়েছিল। স্যার, সব সাপ মারা গেছে, এখন ওরা ফিরে এসেছে ভূত হয়ে প্রতিশোধ নিতে। ভূত? আপনি স্যার, এ আমার ওয়াইফ নয়না। কিন্তু আমি আর আরিয়ান তো দেখেছিলাম ওই ভূতটাকে। শেষ পর্যন্ত ওই সাপ আমার স্বামীকে মেরে ফেললো। আমি তো একজন তান্ত্রিককেও ডেকেছিলাম যাতে বাড়ি শুদ্ধিকরণ করতে পারি, কিন্তু উনিও সাপের আত্মাকে তাড়াতে পারেননি। স্যার, সবাই বাড়ি ছেড়ে চলে গেছে, শুধুমাত্র এরা দুজন ছাড়া। এরা আমাদের বাড়ির অনেক পুরনো মানুষ। হীরা, হীরা, তোমার এরকম কেন মনে হচ্ছে যে আরিয়ান খুন হয়েছে? তোমার কি এই সাপে কাটার বিষয়টা বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ স্যার, তবে সাপের বদলে আমি বিশ্বাস করি না। যেহেতু এই পরিবারের আমি নুন খেয়েছি, তাই আর না বলে থাকতে পারলাম না, তাই আপনাদের ডেকে নিয়েছি। যাতে আসল খুনি ধরা পড়ে। ভালো করেছেন। অন্তত কেউ তো একজন আছে এই ঘরে যে সেন্সেবল কথা বলছে। সেন্সিবল কথা বলছে? যদি আপনাদের আমাদের কথা ইনসেন্সিবল লাগে আর ওদের কথা সেন্সিবল লাগে, তাহলে বলুন আমার ছেলের গলায় সাপের দাঁতের চিহ্ন কি করে এলো? সেটারই তো তদন্ত করতে চাইছি আমরা মীনাক্ষী দেবী। আর আপনারা সবাই মন দিয়ে শুনুন, যতক্ষণ না আমাদের তদন্ত শেষ হচ্ছে আমরা আপনাদের সকলকে সন্দেহের তালিকায় রাখছি। সেই জায়গাটা দেখতে চাই যেখানে আরিয়ানকে সাপে কামড়েছিল। স্যার, রাত্রিবেলা ওর সুইমিং করা ভীষণ পছন্দ ছিল। আরিয়ান এখানে রাত্রে সুইমিং করতে এসেছিল আর ওর মৃত্যুর খবর আপনারা পেলেন সকালে। আপনাদের কি জ্ঞান ছিল না? আমরা সবাই একটা হসপিটালের ওপেনিং এর জন্য দিল্লি গিয়েছিলাম, আজ সকালেই ফিরেছি। একটা মিটিং এর কারণে ও আমাদের সাথে যেতে পারেনি। তার মানে আপনি বলতে চাইছেন আরিয়ান বাড়িতে একা ছিল আর কাজের লোকেরা বাড়িতেই ছিল? হ্যাঁ স্যার, ছোটবাবু আমাকে 10টায় ছুটি দিয়ে দিয়েছে। আমি আমার ঘরে শুতে চলে গিয়েছিলাম। বাংলোর ওইদিকে? হ্যাঁ। মানে আরিয়ান যদি এখান থেকে সাহায্যের জন্য আওয়াজ দিয়ে থাকে বা চিৎকারও করে থাকে, কেউ শুনতেই পায়নি। আরে হীরা, লাইট কেন অফ হয়ে গেল রে? আচ্ছা হীরা,
আরিয়ানকে সকালবেলা তুমি কটার সময় দেখেছিলে? সকাল 6টার সময়, যখন আমি ওনাকে চা দিতে গিয়েছিলাম। আচ্ছা, আপনারা সবাই দিল্লি গিয়েছিলেন কোন হসপিটালের উদ্বোধনের জন্য? স্যার আমাদের নিজেদের হসপিটাল। আমার বাবা ডাক্তার ছিলেন, আর তারপর আমার ভাইও, আমার আমার ওয়াইফও ডক্টর। স্যার আমার ছেলে সচিন আর আরিয়ানের মেয়ে বিনীতা, এই দুজনও একসাথে মেডিকেল পড়ছে বস্টনে। অ্যামেজিং, আশ্চর্য ব্যাপার। বাড়ির সবাই ডাক্তার, অথচ এতটা অন্ধবিশ্বাস। স্যার, হ্যাঁ হ্যাঁ অভিজিৎ, স্যার এখানে তো সাপের গর্ত রয়েছে। হ্যাঁ, এর ভেতরে সাপ থাকতে পারে। আসলে সাপ পিঁপড়ে আর পোকাদের ঘরের মধ্যেই নিজেদের ঘর বানিয়ে থাকে। এমনটা নয় তো যে আরিয়ানকে সাপেই কামড়েছে, আর এই সাপের আত্মার কথা এনারা বলছেন? সেটাই হতে পারে অভিজিৎ। স্যার আরিয়ানকে সাপ সুইমিং পুলে কামড়েছিল, তাহলে হতে পারে সাপের চামড়া, লালা কিংবা সাপের বিষ সুইমিং পুলে জলের মধ্যে পাওয়া যেতে পারে। একটা কাজ করি আমরা, এই সুইমিং পুলের জলের স্যাম্পলটা নিয়ে নিই, ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আরে দেখো, 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, তুমি তো কোনো কথাই বলছো না। কি বলবো ভাই, এই কেসটা এত কনফিউজিং, কিছু বলতেই পারছি না। এক কাজ করো, তোমরা একটু বিশ্রাম করো, আমি ততক্ষণ আমার মাথাটা একটু ঠান্ডা করে আমরা কি এখানে মজা করতে এসেছি? আরে আমি কখন সেটা বললাম? তাছাড়া আর কি বলছো? আরে ভাই তুমি, আচ্ছা ছাড়ো। বস বস যতটুকু জানতে পেরেছি ততটুকু বলে দিচ্ছি, কিন্তু প্লিজ কোনো সওয়াল জবাব করবে না প্লিজ। দেখো বস, ওই সুইমিং পুলের যে জলের স্যাম্পল ছিল না, ওতে এমন কিচ্ছু পাওয়া যায়নি যা থেকে কিছু জানতে পারি। কিচ্ছু নেই, না কোনো সাপের চামড়ার টুকরো, না কোনো বিষ আছে সেখানে, কিচ্ছু নেই যা দিয়ে কিছু জানতে পারবো বস, কিচ্ছু নেই। তাহলে ওর মধ্যে কনফিউজিং কি আছে? ব্যাপারটা একদম পরিষ্কার স্যার, পুলের মধ্যে কোনো সাপ টাপ ছিল না, একে খুন করেছে একজন মানুষই। এতে কিসের কনফিউশন? আর খুনি এটা দেখাতে চেয়েছে যে আরিয়ানের মৃত্যু সাপের কামড়ে হয়েছে। বাহ, খুব ভালো। তবে আর ডক্টর সালুকের দরকার কি বস? দেখো ভাই, ব্যাপারটা যদি এতটাই সহজ হতো তবে আমার মাথাটা এত গরম হয়ে যেত না। যতটা সত্যি এর মধ্যে রয়েছে যে সেটা একটা সাপ, ততটাই সত্যি এই কথাতে রয়েছে যে ওর ঘাড়ে যে সাপে কামড়ানোর চিহ্নটা রয়েছে, এটা সত্যিকারের চিহ্ন, মানে সাপেই কামড়েছে। আর এর শরীরে যে বিষটা পাওয়া গেছে সেটা সাপেরই বিষ, কোবরার বিষ ওটা বস। স্যার এইমাত্র তো আপনি বললেন পুলে কোনো সাপ আসেইনি, তাহলে ওর শরীরে কোবরার বিষ কিভাবে এলো? সেটাই তো আমার কনফিউশন ভাই, সেটাই কনফিউশন। তাহলে আপনি বলতে চাইছেন যে কে সত্যিই কোনো সাপের আত্মাই কামড়েছে, যে পুলের উপর হাওয়াতে ভেসে আসে, জলের মধ্যে টাচ করে আরিয়ানকে খুন করে আর হাওয়াতে মিলিয়েও যায়। আমি কি কথা বলেছি? না, না, আমি কি কথা বলেছি? এটা তুমি ভেবেছো ভাই, এটা তোমার স্বপ্ন। আচ্ছা, তুমি এরকম বেকাটারা কথা বলছো কেন? বেকাটারা নয় বস, আমার মাথাটা গোলমাল হয়ে আচ্ছা তাহলে যাচ্ছে। আপনি পরিষ্কার করে বলুন কি বলতে চাইছেন। দয়া, আমি কি বলতে চাইছি সেটা আমিই বুঝতে পারছি না, সেই জন্যই বলেছিলাম কোনো সওয়াল জবাব করবে না, যা বলবো সেটা শুনে নেবে ব্যাস। দেখো সালুকে, একটা কথা বলো, তোমার এটা মনে হচ্ছে না যে তোমার কোনো ভুল হচ্ছে ফরেন্সিক ইনভেস্টিগেশনে? এমন কোনো মিসিং লিংক আছে যেটা তুমি খুঁজে পাচ্ছ না? না হলে দুরকম রেজাল্ট কেন আসবে? আরে ভাই, সেইটাই তো কনফিউশন, দুরকম রেজাল্ট কেন আসবে, কিন্তু এসেছে ব্যাস। বস, সাপের যে আসল বিষ আছে সেইটা, আর এর শরীরে যে বিষটা আছে সেইটা, আমি দুটোকে কম্পেয়ার করেছি। খুব আশ্চর্য একটা জিনিস চোখে পড়লো। এসো দেখাচ্ছি, এসো। এই দেখো, ওর শরীরে যে বিষটা ছিল সেটা বলছে যে এটা প্রথমে অক্সিজেনের সংস্পর্শে এসেছিল। কিন্তু এটা তো হওয়ার কথা নয়। এক্স্যাক্টলি, কারণ সাপের বিষ সোজা মানুষের শরীরের ভেতরে যায়, অক্সিজেনের কন্টাক্টে তো আসে না। হ্যাঁ, তাহলে রহস্যটা কি? আরিয়ানের মৃত্যু না কোনো সাপের কামড়ে হয়েছে, না কোনো লোক ওকে মেরেছে। তাহলে আরিয়ান মারা গেল কিভাবে? বাবা, হ্যাঁ বাবা, ওই বাকি যে কাজগুলো আছে সেগুলো কালকে করে দেব। আমি গিয়ে দ্বিতীয় কেবিন থেকে ঘুরে আসি, ততক্ষণ আপনারা দুজন এদিকটা একটু সামলে নিন। ঠিক আছে বাবা।
স্যার এই এক্সরেটা ইম্পসিবল, এটা তো মানুষের দাঁতের এক্স রে, কিন্তু এই দুটো দাঁত তো সাপের। আরে এটা কি হলো? 1 মিনিট স্যার, আমি গিয়ে দেখছি। আরে এই আওয়াজটা কোত্থেকে আসছে? স্যার, হ্যাঁ, এর পায়েও তো সাপে কামড়ানোর চিহ্ন। আবার সেই সাপ? কি বললেন আপনি? সাপ? হ্যাঁ সাপ। কেন, কি হয়েছে? স্যার লাইট চলে যাওয়ার আগে আমি আর স্যার এই এক্সরেটা দেখছিলাম। এক্সরেতে তো মানুষের দাঁতের সঙ্গে সঙ্গে সাপের দাঁতও দেখতে পাচ্ছি। যদি সাপই হয় তাহলে সাপ 20তলা বিল্ডিং এ বেয়ে বেয়ে ওপরে উঠেছে, এটা কিভাবে সম্ভব? আপনাকে তো বলেছিলাম সাপেরই আত্মা ওটা, কিন্তু আপনারা তো বিশ্বাস করতে চাইছেন না আমার কথা। স্যার এই এক্সরেটা নকলও হতে পারে, এসব প্রস্থেটিকের দাঁতও হতে পারে। তোমার বাবা রুমের মধ্যে কি একা ছিল যখন চিৎকার শুনতে পেয়েছিল? হ্যাঁ স্যার। আর কেউ কি রুম থেকে বাইরে বের হয়েছিল? না স্যার। তাহলে খুনি কোনো অন্য রাস্তা দিয়ে এই রুম থেকে বাইরে গিয়েছিল। কিন্তু স্যার এখানে তো আর অন্য কোনো রাস্তা নেই বাইরে যাওয়ার। নেই কি বলছো? নিশ্চয়ই কোনো রাস্তা আছে, কোনো গোপন পথ। স্যার, হ্যাঁ দয়া। স্যার এই দেখুন, দেওয়ালে গর্ত আছে। খুনি তো নয়, কিন্তু সাপ এই গর্ত দিয়ে সহজেই আসতে পারে এই রুমে। তাহলে এই গর্তটা কোথাও তো গিয়ে মিশেছে। কি আছে এই রুমটার পাশে? স্যার এই রুমের পাশে আরো একটা রুম আছে। পঙ্কজ, ওই স্প্রেটা একটু নিয়ে এসো তো, যেটা সালুকে বানিয়েছে স্নেক্স লাইনের জন্য, যেটাতে কালার চেঞ্জ করে দেয় যদি স্নেক থাকে। না, এর থেকে এটাই পরিষ্কার যে কোনো সাপ এই রুমে ঢোকেনি। স্যার পাশের রুম চেক করে দেখলাম ওখানে তো কোনো গর্তই নেই স্যার। তার মানে স্যার এনার মৃত্যু সাপের কামড়ে হয়নি স্যার। স্যার এই রাহুল আর সচিনও বলল যে ওরা বাইরের কাউকে যেতে দেখেনি, তাহলে এই খুনটা করলো কে? ডেফিনেটলি সাপের কাজ নয় এটা। অভিজিৎ, মানছি তুমি একজন খুব সিনসিয়ার অফিসার, থ্যাংক ইউ। অনেক দেরিতে আপনি জানতে পারলেন। কিন্তু এবারে তোমার আন্দাজটা ভুল বেরিয়েছে। কিন্তু লজ্জায় ফেলে দিল একেবারে। কি ভুল আন্দাজ করেছি? হ্যাঁ, কি ভুল? সেটা এই যে এই শিশিরের মৃত্যুও সাপের কামড়েই হয়েছে। আমরাও শরীর থেকে বিষ পেয়েছি সাপের। এটা কি করে সম্ভব? ক্রাইম সিনে তো কোনো সাপ টাপ ছিল না। হ্যাঁ, না সাপ না কোনো মানুষ। শিশির তো রুমে একাই ছিল। সাক্ষীরা সবাই বলল যখন চিৎকার শুনেছিল তারপর ওই রুম থেকে কেউ বেরিয়েও আসেনি। সেই কেসের জট তো ক্রমশ পাকিয়েই যাচ্ছে। না সাপ করেছে, না কোনো মানুষ করেছে, তাহলে এই খুন করছে কে? এক্সরে। এর উত্তর ওই এক্সরে দেবে যেটা আমরা ক্রাইম সিনে পেয়েছিলাম। একদম ঠিক কথা বলেছো ভাই। আর এই এক্স রেটাতে জবাব দিয়ে দিয়েছে ভাই। আর জবাবটা হচ্ছে এই এক্স রেটা নকল নয়, আসল। স্যার তাহলে আপনি বলতে চাইছেন যে এই লোকটার দাঁতগুলো দাঁত, আর এই দাঁতগুলো সাপের দাঁত। তার মানে ডক্টর সালুকে আপনি এটা বলতে চাইছেন যে অরিজিনাল মানুষের দাঁত যেটা সাপের দাঁতের মতো? না, আমি কিন্তু তা বলিনি। দেখুন স্যার, আপনি যা বলছেন তাতে আমাদের কিছুই মাথায় ঢুকছে না এই কেসে। ঠিক আছে, আমি মেনে নিলাম যে এমন একজন মানুষ আছে যার দাঁত সাপের মতো। তাহলে স্যার ওই রুম থেকে সেই লোকটা গেল কোথায়? ওখানে শুধু একটা গর্ত ছিল, মানে গর্ত দিয়ে লোকটা উধাও হয়ে গেল। আরে তোমার যা মনে আসছে বলছো। আমি এটা কখন বললাম যেটা তুমি বলছো? তাহলে আপনি কি বলতে চাইছেন? কিছু একটা তো বলুন যাতে আমরা এই কেসটা এগোতে পারি। দেখো ভাই, আমি শুধু সত্যিটাই বলতে পারি। আর সত্যিটা এই হচ্ছে বস, যে এই যে এক্স রেতে দাঁতগুলো আছে
এগুলো কিন্তু সাপেরই দাঁত। ইয়েস রিয়েলি আর ইউ শিওর? ওকে থ্যাংক ইউ। কি সারিকা, কোনো খবর এলো? স্যার শিশিরের শরীরে যে বিষ পাওয়া গেছে সেটা ক্রিয়েট সাপের বিষ। এনো, পেট সাপের। আর স্যার আরিয়ানের শরীরে যে বিষটা রয়েছে সেটা কোবরার, মানে দুটো আলাদা আলাদা সাপ এইসব করছে। তার মানে এটা এই ক্রাইমটা কোনো মানুষই করছে, যে কোবরা আর ক্যারেটের মতো সাপের বিষ খুব সহজেই জোগাড় করতে পারে কোথা থেকে। একটা কথা মাথায় ঢুকছে না, যদিও মানুষ হয়ে থাকে তাহলে গর্ত দিয়ে পালালো কি করে? এই রহস্যের উত্তর হয়তো ওখানেই লুকিয়ে রয়েছে। রেডি? ওই হসপিটালে যতজন লোক কাজ করে প্রত্যেকের তুমি লিস্ট বানাও, প্রত্যেকের ঠিকুজি গোষ্ঠী বের করো, তুমি ওদের ব্যাপারে ডিটেলসে খোঁজ নাও। বাকি পুরো ফ্যামিলি ডিটেলসটাও বার করতে হবে। কি জানি এদের মধ্যেও কারো। স্যার পুরো পরিবারের ঠিকুজি বের করে ফেলেছি, বেশ বড় লোক এরা। দুটো হসপিটাল আছে এদের, আর দেশে বিদেশে জায়গায় জায়গায় প্রপার্টিস রয়েছে এদের। তার মানে টাকা মোটিভ হতে পারে। কোনো শত্রুতাও থাকতে পারে স্যার। স্যার পঙ্কজ চেষ্টা করছে সবকিছু জানার জন্য। আচ্ছা, এই ফ্যামিলিতে নিজেদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল, কিছু জানতে পেরেছো? স্যার পুরো পরিবার খুবই ভালোবেসে একে অপরের সাথে থাকে, শুধু দুজন বউ ছাড়া। যদিও প্রকাশ্যে ঝগড়া করে না, কিন্তু একে অপরকে খুব একটা পছন্দও করে না। আর এই যে আয়ুষ আর এই যে সচিন, শিশিরের ছেলে, এদের ব্যাপারে কিছু? স্যার আয়ুষের আমেরিকাতে হসপিটাল খোলার খুব বড় একটা প্ল্যান ছিল, আর ওই দুই ভাই শিশির আর আরিয়ান ওর সাথে এই প্রজেক্টে কাজ করছিল। আর সচিন তো এমনিতেও বাবার সম্পত্তি পেতই। খুনের ব্যাপারে এদের কি বক্তব্য, সেটা কতটা সত্যি জানতে পেরেছো? স্যার যখন আরিয়ানের খুন হয় এরা সবাই দিল্লিতে ছিলেন। হসপিটালের ইনগ্রেশনের ছবি দেখেছি, আমি চেক করেছি। আর যখন শিশির মারা গেল তখন ওর পরিবার পুরো বাড়িতেই ছিল স্যার, শুধুমাত্র এই সচিন ছাড়া। আর এই দুজন কাজের লোক, ফ্যানি আর হীরা, দুজনেই খুব বিশ্বস্ত স্যার। গত 30 বছর ধরে এই পরিবারের সেবা করছে এরা। হ্যাঁ ফ্রেডি। আচ্ছা, হুম, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। একজন সাপের বিশেষজ্ঞ আছেন মায়রা, একজন স্নেক এক্সপার্ট। হসপিটাল থেকে 5 বার ওনাকে ফোন করা হয়েছে। এমনটা আবার হয়নি তো যে এই ফ্যামিলির থেকে কেউ ফোন করেছিল মায়েরাকে সাপের বীজ জোগাড় করার অর্ডার দিয়েছিল? হতে পারে স্যার। স্যার। হ্যাঁ পঙ্কজ। স্যার এই লোকটা সব থেকে বড় শত্রুকে পেয়ে গেছি। কেউ? বেন্টো। এই শিশির আর আরিয়ানের মৃত্যুর আগে ওদের মধ্যে খুব বড় ঝগড়া হয়েছিল স্যার। মেন্টো যে বিল্ডার্সদের পয়সা দেয় সুদে? হ্যাঁ স্যার, খারাপ কাজ করার প্রমাণও রাখে না। অভিজিৎ, এই বেন্টোকে বিউরোতে ডাকো। আর দয়া স্যার, তুমি আর পঙ্কজ গিয়ে ওই হসপিটালে মিস মায়রার সঙ্গে দেখা করো। দেখো কোন বিষ আর কে বানানোর অর্ডার দিয়েছিল ওকে। স্যার স্যার আমি একটু যাচ্ছি। হ্যাঁ, আপনি একটু সামলে নেবেন, আমি যাচ্ছি স্যার। এক মিনিট বসো। একটা কথা বলো, তুমি এই সাপে এত ভয় পাও কেন? ভয় পাই না স্যার, এই দেখুন না, আমার পাশেই তো বসে রয়েছে, দেখুন। আমি ভয় পাই না, ওই একটু আর কি শরীরটা কেমন করে ওঠে, দম বন্ধ হয়ে যায়। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আপনাদের কিভাবে হেল্প করতে পারি? মায়রা দেবী, ইয়েস। আমরা সিআইডি থেকে আসছি। হ্যাভ এ সিট। মায়রা দেবী, একটা কেসের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি আপনাকে। দুটো খুন হয়ে গেছে। ও মাই গড, কিন্তু আমি কিভাবে হেল্প করতে পারি? 2 সপ্তাহ আগে RM হসপিটাল থেকে 5 বার ফোন এসেছিল আপনার কাছে। হ্যাঁ এসেছিল, কিন্তু তার সাথে এই কেসের কি সম্পর্ক? এই দুটো লোক যে খুন হয়েছে তাদের ওই RM হসপিটালের সঙ্গে সম্পর্ক আছে। ও, এই দুজনের খুন সাপের বিষে হয়েছে। আর ওই খুনটা সাপে কামড়ানোর জন্য হয়নি, কোনো মানুষ ওই বিষ খুনিকে দিয়েছে, ওই মার্ডার করে। আপনারা আমাকে সন্দেহ করছেন? আপনাদের মনে হচ্ছে খুনিকে সাহায্য আমি করেছি বিষ সাপ্লাই করে? হ্যাঁ, এরকমই কিছু। এটা বলুন যে হসপিটাল থেকে ওই ফোন কলটা আপনাকে কে করেছিল? শিশির আর আরিয়ান। শিশির আর আরিয়ান?
এদের দুজনেরই তো খুন হয়েছে। কেন ফোন কেন করেছিল এরা? ওনারা শুধু আমাকে কলই করেননি, আমার সাথে দেখা করতেও এসেছিলেন। আর বিষ কেনার জন্য নয়, বরং বিষের ওষুধ অ্যান্টিডোট নেওয়ার জন্য। অ্যান্টিডোট? খুব অদ্ভুত কাহিনী শুনিয়েছিল। বলছিল যে কোনো সাপের আত্মা ওনাদের উপরে প্রতিশোধ নিতে চায়, অ্যান্ড